রইল বাকি এক, বলে না ওই যে হারাধনের 10টি ছেলে। তো ইউনূসের উপদেষ্টা পরিষদের যে কয়েকজন ছিল তাদের মধ্যে ইতিমধ্যে 3টা উইকেট পড়েছে। 3টা উইকেট পড়েছে এই নতুন তৌহিদ হোসেন সহ পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন। 3 উইকেটের মধ্যে প্রথম উইকেটটা হচ্ছে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। তিনিও একরকম পদত্যাগের কথা বলেছেন, যে তিনি পদত্যাগ করতে চেয়েছেন, তবে তৎকালীন সরকারের ইমেজের কথা চিন্তা করে তিনি পদত্যাগ করেননি। এরপরে ফরিদা, সেও এই নিয়ে বিনিয়ে একরকম বলেছে যে ওই সরকারের নীতির সঙ্গে তার অনেকটা যাচ্ছিল না, তবে তার কিছু করার ছিল না। পররাষ্ট্র উপদেষ্টার বোম ফাটানো তথ্য এক একটা, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং যেসব কথাবার্তা বলেছেন তাতে কখনো আমার মনে হচ্ছে স্ববিরোধী, কখনো মনে হয়েছে তিনি ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে যে উপদেষ্টা পরিষদে ছিলেন। এটা আমরা, যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানবেন, ইউনূস সরকারের সময় আমরা বলেছি যে এই তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে একরকম অকার্যকর হয়ে আছেন। পররাষ্ট্র রিলেটেড সবকিছুই সামলেছেন ডক্টর খলিলুর রহমান, এবং সেসব কথাবার্তাই, যে কথাগুলো বলেছেন তৌহিদ হোসেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে, দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই চক্রটি নিত এবং তারা প্রতি মঙ্গলবার যমুনাতে বৈঠকে বসত। এই প্রভাবশালী চক্রের হস্তক্ষেপ ও মন্ত্রণালয়ের কাজে প্রভাব বিস্তারের কারণে তিনি 3বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সরকারের অস্বস্তির কথা ভেবে তার সম্ভব হয়নি। এটা হচ্ছে মেরুদণ্ড না থাকলে যা হয়। মেরুদণ্ড থাকলে ওই তৌহিদ হোসেন পদত্যাগ করে দেখিয়ে দিতেন। কেন? এর আগে কেউ অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থেকে উপদেষ্টাদের পদত্যাগের ঘটনা ঘটেছে না? একাধার যে 4 জন উপদেষ্টা, ডক্টর আকবর আলী খান, সুলতানা কামাল সহ বেশ কয়েকজন, 4 জন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন সেই ইয়াজউদ্দিন সরকার থেকে। এখন এই যে তিনি বলছেন যে এই কিচেন ক্যাবিনেট ছিল 6 জনের, যে কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল, কিচেন ক্যাবিনেট কারা কারা ছিল? তৌহিদ হোসেন এক সাক্ষাৎকারে বলেন যে কিচেন ক্যাবিনেটের সদস্যদের অভিজ্ঞতা কম থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে তাদের মতামত অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতো। তিনি বলেন, আমি যমুনাতে তাদের একটি বৈঠকে একবার গিয়েছিলাম, পরে জানতে পারি প্রতি মঙ্গলবার তারা বসেন, সিদ্ধান্ত কেউ কেউ নেয়, এমন কথাবার্তা আমার কানেও আসে। মোটামুটি ওপেন সিক্রেট এই কিচেন ক্যাবিনেট কে কে ছিল? ডক্টর ইউনূস, সৈয়দ রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ, আসিফ নজরুল, তারপর হচ্ছে বশির আহমেদ, এবং কখনো কখনো ফরিদা আক্তার বা নূরজাহান বেগম, এবং ডক্টর ইউনূসের একান্ত বিশ্বস্ত হিসেবে ডক্টর খলিলুর রহমান, এবং সেই সাথে তার আরো 2-1 জন বিশ্বস্ত লোকজন সেই কিচেন ক্যাবিনেটে অংশ নিত, এবং দেশের যত গুরুতর সিদ্ধান্ত আছে সেই গুরুতর সিদ্ধান্তগুলো ওই কিচেন ক্যাবিনেট সবসময় গ্রহণ করত। জুলাই অভ্যুত্থানে ডিপ স্টেট বা অদৃশ্য কোনো শক্তির সক্রিয়তা নিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, ডিপ স্টেট পৃথিবীর সব ঘটনার সাথেই যুক্ত থাকে, তারা স্রোতের বিপরীতে যায় না, বরং স্রোতের সাথে থেকে পরিস্থিতি ম্যানিপুলেট করার চেষ্টা করে। তার মানে বাংলাদেশে যেটা হয়েছিল যে আওয়ামী লীগ সরকারের প্রতি জন আস্থা উঠে গিয়েছিল, জনগণ ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছিল, এই সুযোগটা ডিপ স্টেট নিয়েছে। সরাসরি স্বীকার না করলেও পরোক্ষভাবে তিনি স্বীকার করে নিয়েছেন যে 5 আগস্ট জুলাই অভ্যুত্থান সত্যিকার অর্থে এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল, এবং আমরা যে এখন বলি তথাকথিত জুলাই বা তথাকথিত জুলাই যোদ্ধা, এটা খুব স্পষ্ট। 5 আগস্ট পর্যন্ত যারা মাঠে ছিল তাদেরকে কেউ তথাকথিত বলে না, কিন্তু 5 আগস্টের পরে জুলাই নাম দিয়ে, জুলাই যোদ্ধা নাম দিয়ে সারা দেশকে যারা নরক বানিয়েছে তাদেরকেই বলা হচ্ছে যে পরবর্তীতে এই জুলাই সিল গায়ে মেখে যারা জুলাই যোদ্ধা সেজে বা জুলাই যোদ্ধা বিক্রি করে, জুলাইকে বিক্রি করে ব্যবসা বাণিজ্য করেছে, অর্থ উপার্জন করেছে, তাদেরকেই মানুষ জুলাই যোদ্ধা বলে। এবং এই ডিপ স্টেটের চাকর যদি বলি, দাস যদি বলি, কেনা গোলাম যদি বলি, তাহলে হয়তো ভুল হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটি যে কাজে আসবে না তা তিনি আগে থেকেই জানতেন, তবে প্রথা অনুযায়ী কূটনৈতিক তৎপরতা চালাতে হয়েছিল। আমরা অনেকবার বলেছি শেখ হাসিনাকে ফেরতের বাংলাদেশের কোনো চিঠি, এটা অন্তর্বর্তী সরকারও না, বিএনপি সরকারও না, কোন সরকারের সময় ভারতের কাছে এটা গুরুত্ব পাবে না, এটা দিবালোকের মতো স্পষ্ট। নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৌহিদ হোসেনের মূল্যায়ন হলো। আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে শেষ হয়ে যাবে না। আমাদের দেশের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়, তাই আমার অনুমান তারা আগামী নির্বাচনে অংশ নিবে।
আগামী নির্বাচন কবে হবে এই প্রসঙ্গ যদিও উঠে নাই, সেটা কি মধ্যবর্তী নির্বাচন নাকি এই সরকারের মেয়াদ শেষ হলে নির্বাচন, কিন্তু সেই কথাটা উঠেছে, তিনি স্বীকার করেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচন, বাংলাদেশে যদি আরেকটা গ্রহণযোগ্য নির্বাচন হতো, যদি 18-24-এর মতন নির্বাচন বিএনপি চায়, 14-র মতো নির্বাচন চায়, তাহলে হয়তো আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে। কিন্তু যদি সত্যিকার অর্থেই যে ভোটাধিকারের জন্য মানুষ ত্রাসটি, সেই তৃষ্ণা কিন্তু মিটে যায়নি, মানুষের সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়নি। আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে সবসময় বলি, আমি 18, 24 বা 14-তে আমি নির্বাচনে ভোট দেইনি, আমি 26-এ এসেও নির্বাচনে ভোট দেইনি, কারণ আমার তৃষ্ণা মেটানোর নির্বাচন আমি এখনো বাংলাদেশে দেখতে পাচ্ছি না। আমি জানি আমার মতো আরো এরকম কোটি কোটি মানুষ আছেন যারা এই নির্বাচনে তার মনের মতো প্রার্থী পাননি। নতুন সরকার ও বিএনপির নেতৃত্ব নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি অভিজ্ঞ কূটনীতিক, তবে তিনি মনে করেন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোর সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই হবে তারেক রহমানের বড় চ্যালেঞ্জ। আমরা এর আগেও বলেছি আপনাদেরকে যে এই ব্যালেন্স রাখা, আমেরিকা, চীন এবং ভারতের সাথে ব্যালেন্স রাখা, এটা শেখ হাসিনা যেভাবে রেখেছিলেন, অন্তত সেইটা রাখাটাও অনেক কঠিন, এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত সে কিন্তু আর ব্যালেন্স রাখতে পারেনি, ফলে তাকে ডুবতে হয়েছে। আমি জানি না তারেক রহমান সরকার কোন কৌশলে আগাবেন, তবে তৌহিদ হোসেনের বক্তব্য যেটি এসছে, আমরা কি এই ধারণা করতে পারি যে আরো উপদেষ্টারা কোনো একটা ভীতি থেকে, আতঙ্ক থেকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আস্তে 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 নিজেদের ওই যে দায়, ইউনূস সরকারের সময় ঘিরে থাকার, সুযোগ সুবিধা নেয়ার, দেশটাকে আগুন বানানোর, নরক বানানোর এই দায় থেকে বাঁচার জন্য এখন আস্তে আস্তে তাদের কিছু স্বীকারোক্তি বের হচ্ছে এবং বোঝানোর চেষ্টা করছেন যে আমি দায়ী না, মানে সকল দোষ ইউনূসের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা কি নিজেদের পাশ কাটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দর্শক খেয়াল করে দেখবেন, একে একে 3জন উপদেষ্টা মুখ খুললেন এবং 3জনই তাদের দায় অস্বীকার করছেন, 3জনই পরোক্ষভাবে বলছেন তারা পদত্যাগ করতে চেয়েছেন, এবং 3জনই এখন বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে। এখন এই উপদেষ্টারা যারাই মুখ খুলবে, ইভেন আসিফ নজরুল যে মুখ খুলেছে পরোক্ষভাবে, আসিফ নজরুলও কিন্তু বলছে যে আওয়ামী লীগ এখন মাঠে আছে, যদিও তার মতো সে টিপ্পনি কেটে ইনিয়ে বিনিয়ে বলেছে, কিন্তু মানতে বাধ্য হয়েছে যে তারা যে চেষ্টা করেছিল আওয়ামী লীগকে ভেনিশ করে দেওয়ার, সেই ভেনিশ করে দেওয়াটার চেষ্টাটা ব্যর্থ হয়েছে। ফলে একই রকম জায়গা, শুধুমাত্র ভিন্নতা হচ্ছে এখনো যারা বাংলাদেশকে নিয়ে ইউনূস সরকারের খেলছে, সেটা হতে পারে ডক্টর ইউনূস, শফিকুল আলম বা এই সৈয়দা রিজওয়ানা, এরা ভেতরে ভেতরে এখনো ডিপ স্টেটের সঙ্গে কি যোগাযোগ রাখছে, কটুক খেলছে, সেই মুখটুকু এখন আর কেউ খুলছে না। কিন্তু আমার ধারণার সামনের সময় আসবে তাদের সামনের যে কোনো ধরনের নীল নকশা ব্যর্থ হবে, এবং এখন তারা কি করতে চাচ্ছে সেগুলো একদিন প্রকাশ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।